This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ থেকে এসে নাম ভারিয়ে এদেশে ঢুকে পাসপোর্ট মধ্যমগ্রাম থেকে ধৃত বাংলাদেশিকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। চট্টগ্রামের চয়ন বড়ুয়া, ভালো করে শুনবেন, চট্টগ্রামের চয়ন বড়ুয়া বাংলায় এসে হয়ে গেছেন পলাশ বিশ্বাস। 2021 সালে অসম সীমান্ত দিয়ে ভারতে আসে চয়ন, টাকার বিনিময়ে তৈরি করে ভুয়ো নথি, তারপর ধাপে 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 পাসপোর্ট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুজন সহকর্মী সুপ্রিয় এবং সিজার। সুপ্রিয়র কাছে যাই। সুপ্রিয়, কিভাবে ভারতে আসলো? অসম সীমান্ত ঠিক আছে, কিন্তু কোন পথে আসা, কে সাহায্য করেছে, ধাপগুলো কি করে উতরে গেল, সেখানে কে কে সাহায্য করেছে, এখনো পর্যন্ত কি জানা গেছে? শুভজিৎ, তোমাকে প্রথমে যেটা বলবো যে রিজিওনাল পাসপোর্ট অফিস অর্থাৎ আরপিওর তরফ থেকে ভবানীপুর থানাতে যে 73টি সন্দেহভাজন পাসপোর্টকে সামনে রেখে অভিযোগ দায়ের হয়েছিল, অর্থাৎ যার ভিত্তিতে মূলত কলকাতা পুলিশের গোয়েন্দারা তদন্ত করছেন, সেই 73টি পাসপোর্টের মধ্যে একটি পাসপোর্ট হোল্ডার হচ্ছেন এই পলাশ বিশ্বাস ওরফে চয়ন বড়ুয়া, যার আসল নাম চয়ন বড়ুয়া। সে পলাশ বিশ্বাস নাম পরিচয় ব্যবহার করে বা নথিপত্র দিয়েই কিন্তু ভারতীয় পাসপোর্ট পেয়েছিল এবং তাকে গ্রেপ্তার করার পর ইতিমধ্যে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে 2021 সালে ভারত বাংলাদেশের অসম সীমান্ত দিয়ে অবৈধভাবে অর্থাৎ কারোর সাহায্যে টাকার বিনিময়ে সে সীমান্ত পার করে ভারতে আসে এবং তার পরবর্তীতে দিল্লি, চেন্নাই, এমনকি কলকাতার বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে সে যুক্ত ছিল এবং বিগত বেশ কিছুদিন আগেই সে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে সে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। আর এই যে 3টে বছর সময় অর্থাৎ 2021 থেকে 2025 এখন শুরু চলছে অর্থাৎ 24, এই মাঝের সময়ে সে এই যে পাসপোর্ট জালিয়াতি চক্রের যারা পান্ডা বা সদস্যরা রয়েছেন তাদের মারফত টাকার বিনিময়ে প্রথমে নিজের এই যে চয়ন বড়ুয়া যে নাম, সেই নামকে বদল করে পলাশ বিশ্বাস নাম ব্যবহার করে প্রথমে ভুয়ো নথিপত্র, পরিচয়পত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের নথিপত্র তৈরি করে আর তারপর সেই নথিপত্র ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি হয়। আর পাসপোর্ট হাতে পাওয়ার পর বিদেশে পাড়ি দেওয়ারও কিন্তু তার পরিকল্পনা ছিল, ইতিমধ্যে তদন্তকারী সেটাও জানতে পেরেছেন এবং সেই বিদেশ পাড়ি দেওয়ার জন্য সে ইতিমধ্যে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন। তবে এই পলাশ বিশ্বাস ওরফে চয়ন বড়ুয়া, তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা এখন যেটা আরও জানার চেষ্টা করছেন বা তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে এই যে 3 বছর ধরে সে ভারতে ছিল, এই সময়ের মধ্যে এই চয়ন বড়ুয়ার হাত ধরে আরও অনেক বাংলাদেশি ঠিক একই কায়দাতে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে আসার পর ভুয়ো নাম পরিচয় ব্যবহার করে ভারতীয় নথিপত্র, জাল নথিপত্র এবং সেই সমস্ত নথিপত্র ব্যবহার করে এই চক্রের মাধ্যমে, এই পাসপোর্ট জালিয়াতি চক্রের মাধ্যমে ভারতীয় পাসপোর্ট তৈরি করেছিল বলেও কিন্তু অনুমান করছেন। আর সেটাই কিন্তু এখন তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন। থাকবে সুপ্রিয়, সঙ্গে থাকো সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। আমজনতা পাসপোর্ট ছেড়ে দাও, একটা ভোটার আই কার্ড করতে গেলে কিংবা একটা আধার কার্ড করতে গেলে হাজারো ডকুমেন্টস জমা করতে হয়, পাসপোর্টের ক্ষেত্রে তো হয়ই, কিন্তু এই যে মুড়িমুড়কির মতন ভুয়ো পাসপোর্ট উদ্ধার হচ্ছে, মানে একজন নয় একাধিক লোক এসে এদেশ থেকে বাংলা থেকে পাসপোর্ট তৈরি করে নিচ্ছে, এটা হচ্ছে কি করে? দেখো, আমরা এই তদন্তের গোড়া থেকেই দেখতে পাচ্ছি সর্ষের মধ্যেই ভূত। অর্থাৎ যে গোটা সিস্টেমটা ধাপে ধাপে যে সিস্টেমের মাধ্যমে, যে সরকারি সিস্টেমের মাধ্যমে এই পাসপোর্ট ইস্যু করা হয়, তার প্রত্যেকটা ধাপেই কোথাও না কোথাও এই পাসপোর্ট জালিয়াতির যে চক্র, তার লোক রয়েছে। সেটা ডাক বিভাগ হোক, পাসপোর্ট সেবা কেন্দ্রের কোনো চুক্তিভিত্তিক কর্মী হোক, পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে পুলিশের ভেতরের লোক হোক, এবং সর্বোপরি পুলিশ যেটা কোথাও সন্দেহ করছে যে একদম পাসপোর্ট বিভাগের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যারা দায়িত্বে রয়েছেন এই পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে এবং যারা ফাইনাল ভেরিফিকেশন করছেন, তাদের মধ্যেও এই জালিয়াতি চক্রের লোক রয়েছে। কিন্তু এখানে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সে অসম দিয়ে ঢুকলো, অসম দিয়ে ঢুকে সে বাংলায় এসে জাল নথি তৈরি করলো, অসমে বসে কিন্তু জাল নথি তৈরি করলো না, অসমে সে 3 বছর থাকলো না, থাকলো বাংলায়। তাহলে কোথাও এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে যে জাল নথি তৈরি করে, নাগরিকত্ব পরিবর্তন করে, ভুয়ো নথির ভিত্তিতে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বা এই ধরনের অপরাধের ক্ষেত্রে কোথাও কি এই রাজ্য সেফ হবেন, যেটা বিরোধীরা বারবার অভিযোগ তুলছেন। এর গতিপথটা কিন্তু সেটাই কোথাও প্রমাণ করে দিচ্ছে। সে অসম দিয়ে ঢুকে অসমে সে বাসিন্দা হলো না, সেখানে সে নথিপত্র তৈরি করার চেষ্টা করলো না, কারণ হয়তো সেখানে সেটা তৈরি করার সুযোগ সে পায়নি, বাংলাতে সুযোগটা পেয়েছে। এবং সেই জায়গা থেকে বাংলায় যে সামগ্রিকভাবে নজরদারির অভাব, কোথাও যে পুলিশি নজরদারি থেকে শুরু করে এই ধরনের জালিয়াতি চক্র অনেক বেশি সক্রিয় এবং সেটার যে সর্ষের মধ্যে ভূত রয়েছে, সেই সমস্ত দিকগুলোই কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠছে এই তদন্তে। ধন্যবাদ সিজার।
অন্যান্য খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। তৃণমূলে যোগ দিতে চলেছেন বিজেপি নেতা জন বার্লা। মমতার আশীর্বাদ পেলে কাজ করতে প্রস্তুত। বিজেপি সম্মান দেয়নি, ফুল বদলে জল্পনার মধ্যেই মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। বড় খবর আজকে নিঃসন্দেহে। मुख्यमंत्री जो अनुरोध करे আপনি ফেলতে পারবেন না, তাই তো? देखिए वो तो हम बैठे ना, अगर उनका आशीर्वाद मिलेगा जरूर हम काम करेंगे। बस দাদা বিজেপিতে সমস্যাটা কোথায় হলো? এখন স্টেটের লিডারশিপ কোনো মান সম্মান দিবে না, আমাকে কোনো জিজ্ঞাসা করবে না, আমার এলাকাতে ঢুকবে আর আমাকে জিজ্ঞাসা করবে না। এই যে বাই ইলেকশনে কি হয়েছে, উইদাউট জনবলা ওরা জিতবে, ঠিক আছে জিতুক। আমার এলাকাতে ঢুকবে, বিহার থেকে অন্য অন্য স্টেট থেকে ঢুকবে আর আমাকে না জিজ্ঞাসা করে ওরা বলবে না আমরা জিতে যাব। কেন্দ্রীয় নেতৃত্বকে বলেননি আপনি আপনার এই খবরের কথা? আমি বলেছি, কেউ শুনে। ফাইনালি বিকল্প কি তাহলে তৃণমূল? না দেখুন, এখন ডুয়ার্সে ডেভেলপমেন্ট করতে গেলে এইখানে মুখ্যমন্ত্রী আছে, উনি এই রাজ্যের গার্জেন, আর এইখানে সমস্যার জন্য তো ওনাকে বলতেই হবে, টেবল টক করতে হবে, ওনার সাথে বসতে হবে, বসে আলোচনা করে আমাদের সরকারের একটা অংশ হয়ে যান রাজ্যে, তাহলে তো উন্নয়ন আরও সহজ হবে। সেই দিনটাও কি খুব সামনে? হয়তো পারে, ফিউচার এটা আপনারা জানতে পারবেন। 26-এর বিধানসভায় আপনাকে দেখা যাবে? দেখেন এটা ফিউচার প্ল্যান আছে। এখন আমি মানুষের জন্য দাঁড়াইছি, মানুষের জন্য কাজ করবো। ফার্দার ফিউচার মানুষ ভাববে, লিডারশিপ আছে সবাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে? না ডেকেছেন যখন, ফোনে তো নিশ্চয়ই কথা হয়েছে। উনি ডেকেছেন, আমি ওইখানে গিয়ে আমি যোগদান করব। আর দল যদি আপত্তি জানায়? কে? বিজেপি? আপনি এখনো তো বিজেপির নেতা, ফিউচারে দেখেন না কি হবে। নিশ্চয়ই মনে আছে আপনাদের বাই ইলেকশনের সময়, তখন এই জন বার্লা কোন দিকে আছেন তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি তখন বলেছিলেন আমি এখন নিউট্রাল। জন বার্লা আবার বিজেপির লোক কবে হলেন? উনি তো প্রকাশ্যেই বলেন মাদারিহাটে বিজেপিকে হারিয়ে দিয়েছে, এমনই মন্তব্য শুভেন্দু অধিকারীর। আর যিনি মুখ্যমন্ত্রী সবাই যাচ্ছেন তার সেটা ব্যক্তিগত। আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ ড্রাইভ চলছে, গত 3 মাস ধরে যে ড্রাইভ চললো, তাতে আমার জানা একজন বিজেপির এমএলএ হিসেবে উনি পার্টির মেম্বারশিপ নেননি। যিনি পার্টির মেম্বারশিপ নেননি তাকে পার্টির লোক বলবো কি করে? তিনি আপনাদের সকলের সামনে মনোজ টিগ্গার মতো একটা ভদ্র লোক প্রার্থী হয়েছিলেন, মারতে উঠেছেন, চা খাওয়ানো তো দূরের কথা, চড় মারতে উঠেছিলেন, সবাই দেখেছেন। উনি প্রকাশ্যে বলেন মাদারিবাটে আমি হারিয়ে দিয়েছি বিজেপি, তাহলে বিজেপির লোকটা হলেন কবে? এদিকে বার্লা নিয়েও শুভেন্দু সুকান্ত দ্বিমত। বার্লা বিজেপিতে ছিলেনই না, মন্তব্য শুভেন্দু অধিকারী শোনালাম আপনাদের। অন্যদিকে বার্লাকে দলে রাখতে শেষ পর্যন্ত চেষ্টার ঘোষণা সুকান্ত মজুমদারের। যে কোনো ব্যক্তি কোন রাজনৈতিক দল করবেন না করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। জন বার্লা আমাদের মন্ত্রী ছিলেন, আমাদের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, এবার তাকে পার্টি কোনো কারণে টিকিট দেয়নি, সেই জন্য হয়তো তিনি একটু মনক্ষুণ্ণ আছেন। তবে আমার বিশ্বাস, আমরা চেষ্টা করে যাব শেষ পর্যন্ত যেন উনি ভারতীয় জনতা পার্টিতে থাকেন। এদিকে ফেব্রুয়ারিতেই রদবদল তৃণমূলে, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছে সূত্র, সরস্বতী পুজো পেরিয়ে গেলেই রদবদল। মুর্শিদাবাদে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বার্তা তৃণমূল নেত্রীর, জেলা ও ব্লক স্তরে রদবদলের বার্তা। তৃণমূলে তিনি শেষ কথা ফের বুঝিয়েছেন তৃণমূল নেত্রী, সংগঠন আমি দেখব, আরো একবার স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক রদবদলের বিষয়ে দেখুন, এই বিষয়টাই দল সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সময়োচিত উপযুক্ত সিদ্ধান্ত ঠিক সময়ে নেওয়া হবে। যখনই সেই প্রয়োজনীয়তা আসবে, দল ঠিক সময়ে সময়োচিত সিদ্ধান্ত নেবে। সাধারণভাবে বছরের শুরুর দিকে এরকম একটা সাংগঠনিক সভা হয় এবং এবছরও নিশ্চয়ই হবে, কিন্তু তার সময় বা কবে হবে এবং তার পরিধি কী হবে সেটা ঠিক সময়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এদিকে তৃণমূলের শিক্ষা সেলের সংস্কার, মাথাচাড়া দিয়ে উঠল নবীন প্রবীণ দ্বন্দ্ব। অধ্যাপক ও শিক্ষকদের সংগঠন থেকে বাদ অভিষেক পন্থীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই তালিকা সোশ্যাল মিডিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কমিটিতে জায়গা হলো না নিজেকে অভিষেক সেনা দাবি করা অধ্যাপক মণিশঙ্কর মণ্ডলের। একই পরিণতি মইদুল ইসলামেরও। রাজ্য সভাপতি থেকে জেলা সব পদেই বদল আনল তৃণমূল কংগ্রেস।
আমরা অভিষেকের সেনা, আমাদের দমানো যাবে না, বিস্ফোরক অভিষেকপন্থী শিক্ষক নেতা মইদুল ইসলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা পোস্ট করি, তার হয়ে সমর্থন করি, এটা মানে না। আমাদেরকে একাধিকবার হুমকি দেন যে কেন এগুলো করে আমাদেরকে সরিয়ে দেওয়া হবে। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে পোস্ট করবে তারা দল বিরোধী কাজ করছে এবং তাদেরকে সরিয়ে দেওয়া, তাদের কোনো কাজ করতে হবে না, এরকম বিশৃঙ্খলা তৈরি করে আসছিলেন। আজকে তিনি আমাদের সেই সরিয়ে দিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক এবং তার নেতৃত্বেই আমরা কাজ করি, ফলে গোটা রাজ্যব্যাপী শিক্ষক সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং আমরা সেভাবেই থাকবো। অভিষেকের সমর্থনে প্রচার করার অপরাধেই পদ গেল, বিস্ফোরক তৃণমূল অধ্যাপক নেতা মণিশঙ্কর মণ্ডল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করা ছাড়া, তার যে কর্মকাণ্ড সেগুলোর প্রচার ও প্রসার করা ছাড়া এদের আর কোনো অপরাধ নেই। আর এটা কোনো অপরাধ হতে পারে এটা আমি বিশ্বাস করি না। কিন্তু যে ব্যক্তি বা যাদের কাছে এটা অপরাধ বলে মনে হচ্ছে, এর ব্যাখ্যা তারাই দিতে পারবেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করেছেন মাননীয়া নেত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে সেক্ষেত্রে আমি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সমর্থন জানানো এবং তার ভূয়সী প্রশংসা করা বলেই আমার মনে হয়। এটাতে কোনো, এবং আমি মনে করি, এখনও মনে করি যে এই যে ঘটনাগুলো ঘটছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞাতসারে হচ্ছে না এবং তার অনুমতিক্রমে হচ্ছে না। এখানে মানে কিছু ব্যক্তি, কোনো একজন ব্যক্তি বা তার সঙ্গে আরও অ্যাসোসিয়েট এক দুজন আছে, তারা নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করবার জন্যেই এই কাজগুলো করছেন। প্রকাশ হওয়া তালিকা অগণতান্ত্রিক, অভিযোগ পুরুলিয়ায় অপসারিত জেলা সভাপতি সোনালী বন্দ্যোপাধ্যায়ের। মাননীয় শ্রী ব্রাত্য বসুর পেজ থেকে একটি রদবদলের লিস্ট প্রকাশিত হয়েছে। সেই লিস্টে উনি বলেছেন যে সমস্ত জেলা সভাপতিদের সুপারিশক্রমে এই লিস্টটি প্রকাশিত হয়েছে, কিন্তু আমার জেলা সভাপতি শ্রী সৌমেন বেলথরিয়া আমার নামটি সুপারিশ করেছিলেন প্রাইমারি জেলা সভাপতি হিসেবে, কিন্তু আমার নামটি সেখানে রাখা হয়নি। এক্ষেত্রে আমার রাজ্য সভাপতি মইদুল ইসলামের নামটিও বাদ পড়েছে। মনে হয় এই লিস্টটি সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। আমরা অভিষেক ব্যানার্জির নির্দেশ মেনে চলি, তার পোস্টগুলিকে লাইক সাপোর্ট করি। অভিষেক ব্যানার্জিকে আমরা সাপোর্ট করি বলেই কি এই রোষানলে আমাদের পড়তে হলো? তাহলে কি যারা অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট করবে তারা কি দলবিরোধী কাজ করছে, আমরা কি দলবিরোধী কাজ করছি? এটা প্রশ্ন রইল। অভিষেকের হয়ে প্রচার করাতেই অপসারণ, দাবি অপসারিত রাজ্য কার্যকরী সভাপতি বুবাই কোলের। আমি পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষা সহায়ক সমিতির কার্যকরী সভাপতি। আমাদের মাননীয় মন্ত্রী, তিনি আমাদের এই ডায়মন্ড হারবারের এমপি তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন আমরা প্রচার এবং তার যে জনমুখী কাজ, সেই কাজে আমরা সবসময় সঙ্গী থাকি এবং তার এই প্রকল্পের বিভিন্ন দিক থেকে আমরা সহযোগিতা করি। সেইভাবে তিনি আমাদেরকে সহ্য করতে পারেন না, যার জন্য আজকে তিনি এই পদ থেকে আমাদেরকে সরিয়ে দিলেন। তিনি নিয়োগও করেননি, তিনি সরাননি। নতুন তালিকা নিয়ে জিজ্ঞাসা করা হলে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যে সরিয়েছে বা যে অ্যাপয়েন্ট করছে সে বলতে পারবে। আমি অ্যাপয়েন্টও করিনি, আমি সরাইও নি। যে অ্যাপয়েন্টিং অথরিটি বা রিমুভিং অথরিটি সে বলতে পারবে। বোঝাই যাচ্ছে তৃণমূলের ভিতরে আগুনটা খুব বড় লেগেছে। কটাক্ষ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। ভিতরে আগুনটা খুব বড় লেগেছে, এটুকু আমি বলতে পারি। আমার কাছে যা খবর, পিসি ভারীতে এর আগে ধাক্কা খেয়েছিলেন, আরেকবার ধাক্কা খেয়ে পড়ে যান কিনা বাথরুমে, সেটাই এখন দেখার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া কিছু হচ্ছে না, কিন্তু যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, সে রাজশেখরন থেকে শুরু করে পুলিশ অফিসার হোক, জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা লোক হিসেবে পরিচিত, তাদেরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছেটে ফেলছেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার যদি বাথরুমে পিছলে পড়ে যান, তাহলে পরে আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। অনুষ্ঠান মঞ্চে অশালীন আচরণ, বিধায়ক নারায়ণ গোস্বামীকে সতর্ক করে দায় সারল তৃণমূল কংগ্রেস। অসৌজন্যমূলক কোনো ব্যবহার দল বরদাস্ত করবে না। নারায়ণ গোস্বামীর কথা দল অনুমোদন করে না। জেলা শৃঙ্খলা কমিটি নারায়ণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
জানিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তৃণমূল কংগ্রেসের দলের শৃঙ্খলা একটা খুব প্রায়োরিটি বিষয়। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের, বিশেষ করে জনপ্রতিনিধিদের শোভা দেয় না এমন মন্তব্য বা বয়ান দল কিছুতেই অনুমোদন করে না। দলের শৃঙ্খলা এবং অনুশাসন বিশেষভাবে সকলকে মেনে চলতে হবে, এই নির্দেশও বারবার দেওয়া হয়েছে। কয়েকদিন আগে অশোকনগরের বিধায়ক এবং উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে যে অসৌজন্যমূলক কথা এবং আচরণ করেছেন তা দল কোনোভাবে অনুমোদন করে না। জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। নারায়ণ গোস্বামীর কোন মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল দেখুন। ভালোবাসার হাততালি, তাই তো? এত ভিড়ে মনে হচ্ছে না, আবার কেউ কেউ হাত রাখছে, মানে বুঝতে পারছি না আমি যে কেউ গালাগালি দিচ্ছে বাপ মা তুলে নাকি। আমার তো এক লাথি তোর মুখে যা। অশোকনগর হাবড়ার ছেলে হোক মেয়ে হোক, এত ভালো আমি সারা জেলা ঘুরে কোথাও পাইনি। আহা মধু মধু। আমি মামুনি, আমি একটু একটা কথা বলছি মামুন, আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে। তোর মতো আমি নাচাতে পারি, তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি না। কাকুলি দুধ চা দিয়েছিল তো, কাকুলি দুধ চা বাবা। তৃণমূল কোনো ব্যবস্থা নিতে চাইলে ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে, কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের। টিএমসি পার্টি তার আবার শৃঙ্খলা রক্ষা কমিটি, যদি সত্যি সত্যি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে ওরা, তাহলে পার্টিটা উঠে যাবে, ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। সেজন্য প্রতিনিয়ত আমরা ওগুলো দেখি শুনি, নিজেদের মধ্যে খিস্তিখোড় হয় অন্য পার্টির সম্বন্ধে, মহিলাদের সম্বন্ধে, এটা খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে। আর টিএমসির মধ্যে সে ক্ষমতা নেই এই লোকগুলোকে বাদ দিয়ে আর পার্টি চালাতে পারে বা এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এদিকে আলিপুরদুয়ারের সভা থেকে বন দপ্তরের আধিকারিকদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেস্ট হাউসে একটা পোস্টার, তাতে লেখা ট্রেসপাসার বা পাচারকারীকে গুলি করে মারা হবে। এটা কি কোনো কথা হলো? অনেক সময় সাধারণ মানুষ যারা জানেন না, তারা ভুল করে জঙ্গলের মধ্যে গেলে তার ওপর অনেক অত্যাচার হয়। আমরাও কেন্দ্রীয় সরকারকে বলবো, শুনুন, আপনাদের লোকে চেনে না, চেনে আমাদের। দায় যদি আসে তাহলে সেটা আমাদের ওপরেই আসবে। গেস্ট হাউসে এই ফটোটা আমি তুলে আনলাম। এই ফটোটাতে আমি সিএসকে দেখাবো। ওই দেয়ালেই লেখা আছে, ভাগ্যিস হনুমানগুলোকে থ্যাঙ্কস, হনুমানগুলো ছিঁড়ে দিয়েছিল বলে কাপড়টা আমি দেখতে পেলাম। তাতে লেখা আছে ট্রেসপাসার্স বা পাচারকারীদের গুলি করে মারা হবে। এটা কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হলো? আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এই কথাটা বলো। অনেক সময় সাধারণ মানুষ যারা জানে না, অজানা লোক, ফরেস্টের রাস্তার ভেতর দিয়ে গেলেই তার উপরে অনেক অত্যাচার হয়। আমার কিন্তু নলেজে এটা আছে। আপনারা ফরেস্টের মধ্যে দিয়ে যদি যাতায়াত কেউ করে, মানে ভুলে, নিশ্চয়ই যাওয়া উচিত নয়, কারণ হাতি টাতির তাণ্ডব হতে পারে। হাতির সংখ্যা বেড়ে গেছে। আমরা কেন্দ্রীয় সরকারকেও বারবার জানাচ্ছি, আমরাও ভাবছি কিভাবে কি করা যায়। কিন্তু আপনারাও খুব স্ট্রং অ্যাকশন করেন কখনো কখনো, যে অ্যাকশনটা মানুষের পছন্দ নয়। শুনুন, আপনাদের লোকে চেনে না, চেনে আমাদের। আপনারা যদি মনে করেন ভুল করবেন ইচ্ছা করে, ইচ্ছাকৃত ভুল, দায়টা কিন্তু আমাদের উপর আসবে। সুতরাং দায় যদি আমাদের উপর আসে, তাহলে আমরাও ছেড়ে কথা নিশ্চয়ই বলবো না। ফরেস্ট ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশনটা আমার মনে হচ্ছে আরেকটু বেটার হওয়া উচিত। আলিপুরদুয়ারের অ্যাডমিনিস্ট্রেটিভ সভা থেকে মুখ্যমন্ত্রী বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এখানকার যারা আধিকারিক রয়েছেন তাদের। তবে
তার গলায় সবচেয়ে বেশি আক্রোশ ঝরেছে বন দপ্তরের কাজকর্ম নিয়ে। বনের অফিসাররা তারা কিন্তু নিজেদের খেয়াল খুশি মতো নানা রকম সিদ্ধান্ত নিচ্ছেন। কোথাও ট্যুরিস্ট যেতে গেলে তাদের উপর একাধিক কর আরোপ করা হচ্ছে। এই সব যে তিনি বরদাস্ত করবেন না তা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন আলিপুরদুয়ারের অ্যাডমিনিস্ট্রেটিভ সভা থেকে। আলিপুরদুয়ার থেকে ক্যামেরায় বাপিদের সাথে সুজিত রায় ও সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।